আমরা অঙ্কটির গ প্রশ্ন দেখি আসিয়া ও সোনিয়ার মূলধন হিসাব প্রস্তুত করার জন্য বলা হয়েছে। তাহলে মূলধন হিসাবের একটা ঘর আমরা আগে থেকে করে রাখছি সময় সংক্ষেপের জন্য। তো প্রথমে এখানে প্রশ্নে বলে দেওয়া আছে যে আসিয়ার মুনাফা হচ্ছে 24,630, সোনিয়ার মুনাফা হচ্ছে 16,420 টাকা ওরা বলে দিয়েছে। আর যদি না আমাদের তাদের যে 24 এখানে মুনাফার অংশের সাথে মিল আছে, যদি মিল নাও থাকতো আমরা প্রশ্নে যে মুনাফার অংশ দিচ্ছি আমরা সেটি ধরতাম। তো প্রথম কথা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের প্রথমে আমরা কি লিখবো? আমরা প্রথমে দুইটি লাইন লিখবো দুই পাশে। বাম পাশে উত্তোলন হিসাব আর ডান পাশে ব্যালেন্স বিডি মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন। এই পাঠের অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবের মূল কাজ এই দুটি, একটি হচ্ছে উত্তোলন হিসাব আর একটি হচ্ছে মূলধন হিসাব অর্থাৎ ব্যালেন্স বিডি, আরম্ভিক মূলধন ব্যালেন্স বিডি। তাহলে আমরা এই দুটি কাজ আগে করি। প্রথমে আমরা যদি ব্যালেন্স বিডিটি লিখতে চাই, প্রারম্ভিক মূলধন আমরা দেখি 2022 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000, 60,000 এবং 50,000। 80,000, তাহলে আমরা যেহেতু দুইজনেরটা করতেছি আসিয়া এবং সোনিয়ারটা, তাহলে আমরা লিখবো যে 80,000 এবং 60,000। আমরা লিখলাম 80,000 এবং সোনিয়ার ঘরে 60,000 টাকা। ঘরটি ছিল তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা এবং আসিয়া টাকা সোনিয়ার টাকা। ঠিক একইভাবে ডান পাশে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা আসিয়া টাকা এবং সোনিয়ার টাকা। তাহলে আমরা প্রথমে ব্যালেন্স বিডি অর্থাৎ প্রারম্ভিক মূলধনটি লিখলাম। এবার আমরা উত্তোলনে লিখবো। দেখো এই যে অংশীদারগণ কি করেন, ব্যক্তিগত প্রয়োজনে আসিয়া কত টাকা? 600 টাকা প্রতি মাসে। প্রতি মাসে যদি 600 টাকা হয় তাহলে বছরে কত হয়? 6/12 ভাগ তো 7,200 টাকা সে নিছে পুরো বছরে। এখানে কিন্তু আমরা সুদ বাইর করতেছি না, আমরা উত্তোলন মেইন যে টাকাটা নিছে সেই মেইন টাকাটি লিখতেছি। এরপরে আসি আমরা সোনিয়ার টাকা। সোনিয়া প্রতি মাসের মাঝামাঝি 500 টাকা করে গেছেন। তাহলে প্রতি মাসে যে সময় নেক, প্রতি মাসে যদি শুরুতে নেক, মাঝামাঝি বা শেষে নেক, প্রতি মাসে যখন সে নিবে তখন 500 টাকা করে যদি প্রতি মাসে নেয় বছরে কত হয়? 6,000 টাকা নেয় সে। তাহলে আমরা প্রথম যে দুইটি কাজ প্রারম্ভিক মূলধন অর্থাৎ ব্যালেন্স বিডিটা আমরা লিখে ফেলছি এবং দ্বিতীয়ত উত্তোলন হিসাব অর্থাৎ 600 টাকা করে হলে বছরে 7,200 টাকা এবং সোনিয়া মাসে 500 টাকা করে হলে বছরে 6,000 টাকা উত্তোলন করেন। এই পার্টের মূল কাজ বলা যায় শেষ, মূল কাজটি। এরপরে আমাদের কথা ছিল এই পার্টে যে আমরা লিখতাম যে অংশীদারদের মূলধন হিসাব, অর্থাৎ আমরা এখানে যতগুলো নাম লিখছি অংশীদারদের মূলধন হিসাব হেডিংস হিসেবে, হেডিং এগুলো সব এখানে আনার জন্যই লিখছি। হ্যাঁ, এই নাম এই যে অংশীদারদের মূলধন হিসাব এখানে আনার জন্য। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা কি? যে এই বেতন ডেবিট করার পর বলার কারণে আমরা খতে বেতন দেখাই নাই, লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন হয় নাই, কিন্তু মূলধন হিসাবে অবশ্যই বেতন হবে। এটা হচ্ছে ব্যবসায়ের ব্যয়ের মধ্যে আমরা দেখাই নাই যে সে এটা পাবে, কারণ হচ্ছে ডেবিট করা হয়ে গেছে। কিন্তু এখানে অংশীদারদের হিসাবে অবশ্যই সে বেতনটা পাবে, এই বেতনটা দেখাইতে হবে। তাহলে আমরা দেখি যে সে কত টাকা প্রতি মাসে, দেখো বেতন সোনিয়া মাসিক 1,500 টাকা করে বেতন পাবে। তাহলে এই যে 1,500 টাকা করে যদি সে মাসে পায়, বছরে 18,000 টাকা সোনিয়া কি পাইলো? বেতন পাবে। এবার আমাদের কাজ হচ্ছে উভয় পাশে আমরা লিখবো ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব, ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। এবার খেয়াল করো এই আবন্টন হিসাব লেখার পরে এই যে ডান বাম পাশের গুলো, খ প্রশ্নের বাম পাশের গুলো যাবে ডান পাশে, অর্থাৎ ব্যবসা যেই এন্ট্রিগুলো দ্বারা ব্যয় করে অংশীদারের সেগুলো কি হয়? আয় হয়। ব্যবসায়ের যেটা দেয় অংশীদাররা সেটা পায়। এই জন্য ব্যবসায়ের বাম পাশে হলো অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে বাম পাশে হলো অংশীদারদের মূলধন হিসাবে ডান পাশে যাবে, আর লাভ লোকসান আবন্টনের ডান পাশের গুলো অংশীদারদের মূলধন হিসাবে বাম পাশে আসবে। তাহলে খেয়াল করো বাম পাশে কি কি ছিল? মূলধনের সুদ, ঋণের সুদ, মুনাফার অংশ। এখানে মূলধনের সুদ আর মুনাফার অংশ
অর্থাৎ ঋণের সুদ এখানে যায় না। এই জন্যই আমরা তখন এই যে সামিয়ার ঋণ হিসাব লিখছিলাম, সামিয়ার মূলধন হিসাব লিখি নেই। ঋণ মূলধনে যাবে না, এটা মনে রাখবা। ঋণ মূলধনে হয় না। ঋণের আরেকটা ঘর আছে, সেখানে হয়তো যাবে, সেখানে যাওয়ার কথা, সেখানে যাবে। তো এক্ষেত্রে ডান পাশে ছিল কি উত্তোলনের সুদ আর হচ্ছে পণ্য উত্তোলন। আমরা লিখছি উত্তোলনের সুদ আর হচ্ছে পণ্য উত্তোলন। তাহলে এক কথায় বললে বাম পাশের গুলো ডান পাশে আর ডান পাশের গুলো বাম পাশে। তাহলে আমরা এই যে মূলধনের সুদ 8,000 6,000 লিখলাম, এই দেখো মূলধনের সুদ 8,000 আর হচ্ছে 6,000। এরপরে আসো মুনাফার অংশ 24,630। এখান থেকে না, আমরা একই টাকা তারপরে প্রশ্ন থেকে লিখলাম 24,630 আর হচ্ছে 16,420। 16,420 এটা হচ্ছে মুনাফার অংশ। উত্তোলনের সুদ দেখো আমরা লিখি 390 আর হচ্ছে 390, সোনিয়ার হচ্ছে 300। এখন আমাদের মোটামুটি উঠানোর কাজটি শেষ। এবার আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। তো খেয়াল করো, যদি তুমি যোগ বিয়োগ করো কত হয় দেখো, 1,04,20। এখানে এই যদি তুমি যোগ করো হবে 1,04,20। তাহলে আমরা লিখলাম শেষবারে 1,04,20। ঠিক একইভাবে তোমার 80 এর ঘর যদি তুমি যোগ করো কত হবে, 1,12,630। 1,12,630। 1,12,630 লিখলাম। লেখার পরে এইটা যদি সোনিয়ার আয় হয় আর এই দুইটা যদি ব্যয় হয়, তাহলে 1,04,20 থেকে তার 6,300 টাকা যদি আমরা ব্যয় বাদ দিয়ে দিই, তাহলে 94,120 টাকা থাকে। 94,120। আর এই 80 আর 1,12,630 টাকা যদি তার আয় হয়, আর ব্যয়টা হচ্ছে 7,200 আর 390। এই 7,200 আর 390, আচ্ছা পণ্য উত্তোলনটা বাকি রয়ে গেছে। যেহেতু পণ্য উত্তোলন 2,500, কার পণ্য উত্তোলন হচ্ছে 80 আর 2,500। তাহলে যদি এই 80 আর এই ব্যয়গুলো আমরা বাদ দিই, তাহলে আমাদের থাকে কত, আমাদের থাকে 1,02,540। 1,02,540। তাহলে এইগুলোর নামে হচ্ছে এটা ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। এবং এটাই আমাদেরকে আবার নিচে লিখতে হয় যে জানুয়ারি 1 অর্থাৎ পরের সাল 2023 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। অর্থাৎ এই টাকাগুলোই, কোন টাকাগুলো, 1,02,540 আর হচ্ছে 94,120। এই হলো আমাদের গ প্রশ্নের উত্তর। অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাবের অংশীদারদের নিট পাওনা আমরা বের করলাম। আর এখানে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে অঙ্ক সম্পর্কিত, এই অঙ্ক সম্পর্কিত যে কোনো তথ্য বা প্রশ্ন উত্তর যে কোনো তথ্য, কোনো যদি মন্তব্য থাকে তোমাদের, তাহলে সরাসরি কমেন্টে জানাইবা। পরবর্তী ভিডিওগুলোতে আমি সেটা বিবেচনায় রাখবো। ঠিক আছে, ভালো থাকবা।